হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। তোমার ওই ছেলেটার সাথে এত কিসের কথা? লিমন, ও আমার বন্ধু। তোমার কোনো ছেলে বন্ধুর দরকার নেই। লিমন, ও আমার জাস্ট বন্ধুই থাকুক। ওই দেখছিস না আমি ওর সাথে কথা বলছি, যা এখান থেকে। আমি ছেলেটাকে উদ্দেশ্য করে। আমি আপনার কথায় যাব কেন? ছেলেটির কথা শুনে জাস্ট মাথায় রক্ত উঠে গেল। আমি ছেলেটার কলার ধরে একটা থাপ্পড় দিলাম। ছেলেটিকে আমার থাপ্পড় দেওয়া দেখে বন্ধুরা ছুটে আসছে। ওরা ছেলেটিকে ইচ্ছে মতো মারতে লাগলো। আমার বন্ধুরা বুঝে গেছে ছেলেটি আমার সাথে কোনো না কোনো বেয়াদবি করেছে। শিফা সেটা দেখে ঠাস করে আমাকে একটা থাপ্পড় দিয়ে বসলো। থাপ্পড়ের শব্দ শুনে বন্ধুরা থেমে গেল। আমি অবাক চোখে তাকিয়েছি। কি পেয়েছো তুমি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি বলে সব কথা শুনে চলি। শিহাব আমার শুধু ফ্রেন্ড, তাই বলে তুমি ওকে তোমার বন্ধু বান্ধব নিয়ে মারবে? যাও, তোমার সাথে আজকে থেকে আমার আর কোনো সম্পর্ক নেই। ব্রেকআপ। তুমি কখনো আমার সামনে আসবে না। আমার এমন ভালোবাসার প্রয়োজন নেই। তুমি আমাকে সারা দিন প্যারার উপর রাখো। সব মেনে নিতাম শুধু ভালোবাসতাম বলে। আমি আর এর ভিতরে থাকতে চাই না। আচ্ছা, যা ব্রেকআপ তোর সাথে। হ্যাঁ, আমার ভালোবাসার থেকে যদি তোর বন্ধু বড় হয়, তুই তোর বন্ধু নিয়েই থাক। আমার এমন ভালোবাসা তোর প্রয়োজন নেই, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি আর তোর সামনে ইচ্ছে করে যাব না। সেখান থেকে চলে আসলাম আমি। আজ খুব কষ্ট হচ্ছে। ওকে আমি এত ভালোবাসি, আর ওর কিনা আমার ভালোবাসা প্রয়োজন নেই। আমি হাঁটতে লাগলাম। আমার বন্ধুরা আমার কাছে চলে আসলো। আমি ওদেরকে বললাম আমাকে একটু একা থাকতে দে। ওরা চলে গেল। আমি আমার বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতেই ভাবি দরজা খুলে দিল। কিরে, আজ এত তাড়াতাড়ি বাসায় আসলি কেন? আজ ক্লাস করতে ইচ্ছে করছে না, তাই চলে আসছি। মাথা ব্যথা করতেছে। ও আচ্ছা, রুমে গিয়ে রেস্ট কর, কিছু লাগলে আমাকে ডাকিস। আমি রুমে গিয়ে ভাবতে লাগলাম আমার ভালোবাসায় কোন দিক দিয়ে কমতে ছিল যার জন্য ও আমার সাথে ব্রেকআপ করলো। আমার ভালোবাসা ওর কাছে প্যারা মনে হয়। আমার ওর পাশে কোনো ছেলে সহ্য হয় না, তাই তো এমন করেছি। আর ও নিজেই তো দেখলো ছেলেটা আমার সাথে বেয়াদবি করেছে, তাই ওকে মারলাম। অনেকেই কিছু বুঝতেছেন না, সব বুঝিয়ে দিতেছি। আগে পরিচয়টা দিয়ে নেই। আমি আতিকা হোসেন লিমন। আমার অনার্স 3য় বর্ষে পড়ি। আমরা 3 ভাই। বড় ভাই বিয়ে করেছেন। বাবা একজন বিজনেসম্যান এবং মা গৃহিণী। ভাইয়েরা বাবার সাথে হেল্প করে। এবার আসি আসল কাহিনীতে। আমি তখন অনার্স 2য় বর্ষে পড়ি। বছরের শুরুতে আমি তেমন একটা মেয়েদের সাথে কথা বলতাম না। আসলে আমার খুব আনইজি ফিল হতো, তাই মেয়েদের থেকে যত সম্ভব দূরে থাকার চেষ্টা করতাম। তবে দুষ্টুমিতে আমি সবার আগে থাকতাম। তো একদিন বন্ধুরা মিলে সিগারেট খাচ্ছি, তখনই কে যেন আমার হাত থেকে সিগারেট নিয়ে ফেলে দিল। আমার তো মেজাজ গরম হয়ে গেল। তাকিয়ে দেখি একটা মেয়ে। মেয়েটাকে দেখে মেজাজ অটোমেটিক ঠান্ডা হয়ে গেল। মেয়েটাকে দেখে আমি রীতিমতো ক্রাশ খেয়ে গেলাম। টানা টানা চোখে কাজল, নীল রঙের একটা 3 পিস এবং হাতে নীল চুড়ি পরা ছিল। আমি ক্রাশ খেলেও মেয়েটাকে বুঝতে দিলাম না। আপনি আমার হাত থেকে সিগারেট ফেলে দিলেন কেন? আমার ইচ্ছেতে হয়েছে, তাই আপনার হাতে সব মানায় না। আপনি কি আমায় চেনেন? আপনাকে চিনব না এটা কেমন করে হয়? কলেজে কোনো ঝামেলা হলে সব কিছুতে হিরো, তবে মেয়েদের সাথে কথা বলতে গেলে জিরো হয়ে যায়। আপনি কে আর এত কথা বলছেন কেন? আমি শিফা, 1ম বর্ষের স্টুডেন্ট। আর আপনাকে ভালো লাগে, তাই আপনার সাথে কথা বলতে এসেছি। আমার দ্বারা এসব হবে না, আপনি আসতে পারেন। শুনুন, আমি এখানে এসেছি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে। এটা তো করুন। আপনি আমার ছোট, আপনাকে ছোট বোন বানাতে পারি। এবার মেয়েটা রেগে আগুন হয়ে আমার কলার ধরলো। আমি তোমার ছোট বোন নই, আর বন্ধু নই। আমি তোমার কলিজা হব। আমি মেয়েদের ভয় পাই, তার উপর মেয়েটার রাগ আমাকে আরো ভয় পাইয়ে দিল, কিন্তু আমাকে থামিয়ে দিল। কোনো কিন্তু নয়, আর আজ থেকে আমায় তুমি করে কথা বলবে। এভাবে শিফার পাগলামিগুলোকে আস্তে আস্তে ভালোবেসে ফেলি। আগে তো মেয়েরা আমার সাথে একটু হলেও কথা বলতে আসতো, কিন্তু এখন শিফার ভয়ে কেউ আমার সাথে কথা বলতে আসতো না। এভাবে দুষ্টু মিষ্টি শাসন বারণ নিয়ে ভালোই চলছিল আমাদের রিলেশন। তার মাঝে কি হলো আপনারা তো দেখলেনই। যাই হোক, কারো দরজা ধাক্কানোর শব্দে ধ্যান ভাঙলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। তাকিয়ে দেখি মা দাঁড়িয়ে আছে। কি হয়েছে বাবা, তোর নাকি শরীর খারাপ? আম্মু, একটু মাথা ব্যথা করতেছে, একটু ঘুমাবো। আচ্ছা বাবা, তুই শুয়ে পড়,
আমি মাথা টিপে দিচ্ছি, ভালোভাবে ঘুমোতে পারবি। থাক আম্মু, তোমার কষ্ট করা লাগবে না। কেন, বেশি বড় হয়ে গিয়েছিস নাকি? চুপচাপ শুয়ে পড়। আমি শুয়ে পড়লাম। মা মাথায় হাত বুলিয়ে টিপে দিতে লাগলো। কখন যে ঘুমিয়ে গেছি টেরই পেলাম না। অন্যদিকে শিফা আজ তার কাজে খুব অনুতপ্ত, তাই ও আমাকে ফোন দিয়ে ফোন বন্ধ পেল। তাই ভেবেছে আমাকে কালকে ভার্সিটিতে সরি বলবে। এদিকে আবারও মায়ের ডাকে ঘুম ভাঙল। বাবা, অনেক ঘুমিয়েছিস, বিকেল হয়ে গেছে, কিছু খেয়ে নে। আম্মু খাবো না, এখন খেতে ইচ্ছে করছে না। বাবা উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বাইরের থেকে ঘুরে আয় যা। আচ্ছা আম্মু। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে বাইরে বের হয়ে চলে গেলাম আমাদের আড্ডাখানায়। ওরা আমাকে দেখে, লিমন, আসলে আমরা কেউ বুঝতে পারিনি আমাদের মারামারির জন্য ভাবি তোর সাথে এরকম ব্যবহার করবে। কিছু মনে করিস না। তোদের তো কোনো ভাবিনি আজকে থেকে, আর আমি কি মনে করব তোদের নিয়ে? তোরা যা করেছিস ভালো করেছিস। তবুও আজ কত বড় একটা ঘটনা ঘটে গেল। বাদ দে, ওইসবকে আমি মন থেকে বের করে দেব ছলনাময়ী একটা। তারপর সবাই আলাদা প্রসঙ্গে আড্ডা দিতে লাগলাম। আর সিগারেটও খেয়েছি। এতদিন শিফা সিগারেট খেতে দেয়নি। যাই হোক, আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। ফোন অন করে সব কিছু দিয়ে শিফাকে ব্লক করে দিলাম। তারপর শুয়ে থাকলাম, কিন্তু শুধু ওর কথা মনে পড়ছে। বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হচ্ছে, কিন্তু পরক্ষণেই শিফার কথা ভাবা বাদ দিলাম। ওর বলা কথাগুলো আমার কানে বাজতেছে। হঠাৎ ভাবি রুমে আসলো। লিমন, নিচে চল, বাবা সবাইকে খেতে ডাকছে। ও আচ্ছা, চলেন। তারপর ভাবির সাথে এসে নিচে খাবার টেবিলে গিয়ে বসলাম। ভাবি সবাইকে খাবার দিল। খাবার খাওয়া শুরু করলাম সবাই। শোনো হাবিব, কালকে কক্সবাজার থেকে আসবে। কালকে সকালে পৌঁছাবে বাসায়। ও তাহলে তো ভালোই। শোনো, ওর জন্য কালকে মেয়ে দেখতে যাব আমার বন্ধুর বাসায়। ভালো হবে। পরের দিন সকালবেলা ভাইয়া চলে আসলো। তারপর বিকালবেলা সবাই মিলে আব্বু আম্মুর বাসায় গেলাম। সবার সাথে সবাই কুশল বিনিময় করলো। আমাদের বসতে দেওয়া হলো। ভাইয়া তো লজ্জায় মাথায় উঠাচ্ছে না। বাবা তো তার বন্ধুর সাথে নানা রকম কথা বলে যাচ্ছে। অনেক কথা হয়েছে, এবার মেয়েকে আনার ব্যবস্থা করুন বিয়ান। তারপর মেয়েকে আনা হলো, কিন্তু মেয়েকে যে নিয়ে এসছে তাকে দেখে তো আমি অবাক, এবং সেও আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছে। আমি চোখ নামিয়ে নিলাম, কারণ মেয়েটা শিফা ছিল। কিন্তু ও এখানে কি করছে? আমার অবাধ্য চোখটা বারবার শিফার দিকে চলে যাচ্ছে, কিন্তু অবাক করার বিষয় হলো আমি যখনই ওর দিকে চোখ নেই তখনই দেখি আমার দিকে তাকিয়েছে। ভাবিকে এনে বসানো হলো ঘোমটা পরানো অবস্থায়। ভাইয়া তো লজ্জায় মাথা নিচু করে বসেছে। কি হলো ভাইয়া, ভাবিকে দেখবে না? দেখবো কিভাবে, ঘোমটা পড়াতো। আরে হাবিব, চিন্তা করিস না, একটু পরেই দেখতে পারবি। তখনই মা, ঘোমটাটা উঠাও, আমরা একটু দেখি কেমন হবে আমার মেয়ে। আম্মুর কথা মতো শিফা ঘোমটা উঠিয়ে দিল ভাবির। কিন্তু মেয়েকে দেখে তো আমি অবাক। এটা তো শিফার বেস্ট ফ্রেন্ড রুহি, তার মানে শিফার বান্ধবী আমার ভাবি হবে। যাই হোক, মেয়েকে মা বাবা পছন্দ করেছে, এখন ভাইয়ার মতামত নেওয়া হবে। ভাইয়াও ভাবিকে আলাদা রুমে পাঠানো হলো। আর এদিকে আম্মু শিফার দিকে তাকালো। তুমি কে মা? তোমার সাথে তো পরিচিত হলাম না। আন্টি, আমি নুসরাত জাহান শিফা, রুহির বান্ধবী। তুমি দেখতে মাশাআল্লাহ মা। খুব লক্ষ্মী মেয়ে। এর মধ্যে ভাইয়া ও ভাবি চলে আসলো। তাদের মুখ দেখেই সবাই সিদ্ধান্ত বুঝে নিয়েছে। বিয়ের দিন তারিখ নিয়ে কথা শুরু হলো আব্বু ও তার বন্ধুর। এদিকে শিফা ভাবছে লিমন আমার উপর খুব রাগ করেছে, আমার দিকে ঠিকমতো তাকাচ্ছেও না। আমি কখন যে কি করি নিজেও বুঝি না। লিমন খুব কষ্ট পেয়েছে কাল, না হলে এভাবে আমার সাথে যোগাযোগ বন্ধ করতো না। আচ্ছা, আমরা তাহলে এখন উঠি। খুব তাড়াতাড়ি গোছাতে হবে, বিয়ের তো মাত্র 1 সপ্তাহ বাকি। অনেক কাজ এখন। তারপর সবাই মিলে বাসায় চলে আসলাম। সবাই ভাইয়াকে নিয়ে ইয়ার্কি করতে করতে আসলাম। ভাইয়া, আজকে দেখেছো হাবিব ভাইয়া কিন্তু ভাবির দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। বড় ভাইকে উদ্দেশ্য করে আমি, লিমন, ভালো হচ্ছে না কিন্তু। আরে হাবিব, রাখছিস কেন? আমিও তো দেখেছি। তুমি কি করছিলে মনে আছে? তুমি তো ভাবির দিক থেকে চোখই সরাওনি। তা ঠিকই বলেছিস। ভাবি তো এখন একেবারে লজ্জাবতী। আরে এসব বাদ দাও তো। লিমন, চুপ থাক তুই। এখন নিজের দিকে গেছে তাই গায়ে লাগছে। এতক্ষণ হাবিব ভাইয়ের দিকে ছিল, তখন তো মজা নিছিলাম।
তখন তো নিবই, কারণ এখন বিয়েটা হাবিবের। সবাই হেসে দিল, আর হাবিব ভাই কিছু বলতে না পেরে লজ্জায় চুপ করে রইল। যাই হোক, এভাবে কিছুক্ষণের ভেতর বাসায় পৌঁছে গেলাম। যে যার রুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। অন্যদিকে শিফা আর রুহি ভাবি রুমে বসে আছে। কি রে শিফা, তুই এত চিন্তিত কেন? তোকে অনেকক্ষণ ধরে দেখছি, কি যেন একটা ভাবতেছিস। কিছু না রে, মনটা ভালো না। আমার কলেজের বান্ধবী বিয়ে করে চলে যাবে শ্বশুর বাড়ি। আরে এটা কোনো কারণ হলো? তুই আর আমি তো একই বাড়ির বউ হব। না, এটা মনে হয় আর হবে না। কি হয়েছে তোর? লিমন ভাইয়ার সাথে কোনো সমস্যা হয়েছে নাকি? রে, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে খুলে বল সব। আসলে তারপর আমার সাথে কি কি করেছে সব বলে দিল। তোর এটা করা একদম ঠিক হয়নি। ভালোবাসার মানুষের পাশে ছেলে দেখলে মাথা গরম তো হবেই। লিমন ভাইয়ের ক্ষেত্রেও এমনটা হয়েছে। থাপ্পড় মারাটা উচিত হয়নি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এখন কি আমি লিমনকে হারিয়ে ফেলবো? আরে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো তোর সাথে। কিন্তু আমি এখন কি করব? আমার জানা মতে লিমন ভাইয়া তোকে খুব ভালোবাসে। আমি দেখেছি, বারবার তোর চোখের দিকে তাকিয়েছে, তোর উপর অভিমান করেছে। সেটা তোর ভাঙাতে হবে। তবে সাবধানে যা করার করিস। লিমন ভাইয়ের রাগ তো জানিসই। আরে আমার যা হয় হোক, আমার শুধু লিমনকে চাই। আমি ওকে ছাড়া বাঁচবো না। শত কষ্ট হলেও আমার ওকেই চাই। তখনই রুহি ভাবির ফোনে একটা কল আসলো। তোর দুলাভাই ফোন দিছে, আমি একটু কথা বলে আসি। ওরে বাবা, এর ভিতর নাম্বার আদান প্রদান হয়ে গেছে। কি ভালোবাসা রে! তুই যেমন লিমন ভাইয়াকে ভালোবাসিস, তেমনি আমি ওনাকে ভালোবাসি আজকে থেকে। আচ্ছা কথা বল, না হলে দুলাভাই আবার রাগ করবে। আমি এখন বাসায় যাই, কাল আবার আসবো। অনেক কাজ আছে তো, বেস্টুর বিয়ে বলে কথা। যা শয়তানি, তুই তো একটা শাকচুন্নি। তারপর রুহি ভাবি ফোন ধরলো আর শিফা বাসার দিকে যেতে লাগলো। অন্যদিকে আমি ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। তখনই দেখি হাবিব ভাইয়া কার সাথে যেন আস্তে কথা বলতেছে। কথা বলার ধরন দেখেই বুঝতে পারলাম ভাবির সাথে কথা বলতেছে। বাহ, এরই মধ্যে প্রেম করা শুরু হয়ে গিয়েছে। ভাইয়া তড়িঘড়ি করে ফোন কেটে দিল। এসে গেছিস জ্বালাতে? আরে জ্বালাচ্ছি কোথায়, শুধু ভাবছি এতটুকু সময় ভালোবাসা হয়ে গেল। ভাই, তোদের জন্য আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না, এখন একটু বউয়ের সাথে কথা বলছি, তাতেও তোর সমস্যা। আরে তোমাকে প্রেম করতে আমি কখন বাধা দিলাম? তুমি নিজেই তো বাবার ভাই প্রেম করতে পারোনি, মনে নেই? ভাইরে ভাই, ওই কথা মনে করিস না। তোকে কি দিলে একটু শান্তিতে থাকতে দিবি তাই বল। আসলে হাবিব ভাই একটা মেয়েকে ছোটবেলায় প্রপোজ করেছিল। তারপর সেই মেয়েটার বাবা আব্বুর কাছে নালিশ দেয়, যার জন্য ভাইয়াকে আব্বু অনেক মেরেছিল। আর সেটার জন্য সেই জন্য আমি আর ভাইয়া দুজনেই ভয় পেয়ে মেয়েদের থেকে দূরে থাকতাম। যাই হোক, গল্পে আসি। আমার তো এমন কিছু না, নতুন একটা বাইক লাগবে। ভাই, এতে খরচ বেশি পড়ে যায় না একটু? তাহলে থাক, লাগবে না। আরে রাগ করিস কেন, কাল তোর পছন্দ মতন একটা বাইক কিনে দিব না, হ্যাপি? আচ্ছা। তবে আমাকে আর ডিস্টার্ব করবি না, তাহলে কিন্তু খবর আছে। আরে না ভাইয়া, তুমি চিন্তা করো না, আর তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, তাহলে আমি সব দেখব। এখন রুমে যা, আমি কথা বলবো। তারপর আমি খুশি মনে নিচে আসলাম। দেখি সবাই বসে আছে। কাছে গিয়ে বুঝতে পারলাম ভাইয়ার বিয়ের ব্যাপারে অনুষ্ঠানের প্ল্যানিং চলছে। লিমন, আজকে কলেজে যাওয়ার দরকার নেই, সবাই শপিংয়ে যাব, সাথে রুহি ও তার বান্ধবীও যাবে। বুঝতে পারলাম শিফা কালকে যাবে। আমার ওর সামনে যাওয়ার কোনো ইচ্ছেই নেই। আম্মু আমার এসব শপিং ভালো লাগে না, তোমরা করে নিও, আমার যা লাগবে একা করে নেব। না লিমন, তোকেও যেতে হবে। আমি কিছু জানি না, না হলে যেটা চেয়েছিস ওটা পাবি না। আরে ভাইয়া, এটার সাথে ওটার সম্পর্ক কি? লিমন, সবাই যাব কালকে, তোমাকেও যেতে হবে। আব্বুর মুখের উপর কথা বলার সাহস আমার নেই। আচ্ছা আব্বু। ধুর, যত শিফার থেকে দূরে থাকতে চাই, কিন্তু সম্ভব হয়ে উঠছে না। কালকে শপিং এ খুব দূরত্ব বজায় রেখে চলতে হবে। রাতে ডিনার করে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমাকে আর হাবিব ভাইকে পাঠানো হলো ভাবিদের আনতে। বাসার ভেতর 30 মিনিট বসলাম, কিন্তু তাদের আসার কোনো নাম গন্ধ নেই। কিছুক্ষণ পর রুহি ভাবি আর শিফা নিচে নামলো।
আমি শিফার দিকে তাকিয়ে আবার ক্রাশ খেলাম। অনেক সুন্দর লাগছে ওকে, কিন্তু নিজেকে সচেতন করে চোখ নামিয়ে নিলাম। আমি আর চাই না ওর মায়ায় জড়াতে। যাই হোক, আমরা বাসার বাইরে আসলাম। ভাবি আর ভাইয়া পিছনে বসলো, আমি গাড়ি ড্রাইভ করার জন্য বসলাম। শিফাও আমার সাথে সামনে উঠে বসলো। শিফা আমার দিকে তাকিয়েছে, ও দেখতেছে আমি ওর সাথে কথা তো বলা দূরের কথা, একবারও তাকাচ্ছি না। তাতে শিফার মন খারাপ হয়ে গেল। ভাবি আর ভাইয়া দুজনে গল্প করতেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা শপিং মলে পৌঁছে গেলাম। সবাই আমাদের দেখতে পেয়ে খুব খুশি হলো। তারপর বড় ভাবি এসে মেজ ভাবিকে নিয়ে গেল, শিফাও তাদের সাথে গেল। আমি বাইরে ঘোরাঘুরি করতে লাগলাম, কারণ জানি আজকেদের শপিং শেষ করতে দেরি হবে। হঠাৎ ফোনটা বেজে উঠল। আমি তাকিয়ে দেখি ভাইয়া ফোন দিছে। আমি রিসিভ করলাম। হ্যাঁ ভাইয়া, বলো। কোথায় তুই? এই তো আমি সামনে আছি। এখানে কি করিস? আমাদের কাছে আয়। আচ্ছা আসতেছি। বাইক কিনতে কখন যাবে? শপিং শেষ হোক তারপর। আগে এখানে আমার আর ভাইয়ার এদিক সামলাতে কষ্ট হচ্ছে। আচ্ছা আসতেছি। তারপর ফোন কেটে তাদের কাছে গেলাম। মা, বড় ভাবি, মেজ ভাবি এবং শিফা শাড়ি দেখতেছে। বড় ভাই এবং মেজ ভাই তাদের সাথে দাঁড়িয়ে আছে। তারা আমাকে দেখলো। সবে এসেছিস তুই? আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে আমার অবস্থা শেষ। এই জন্যই তো আসতে চাইনি। কিন্তু এখন তোমাকে আমার সাথে থাকতে হবে। আরে সমস্যা, একদিন একটু কষ্ট করি, বাইক তো পাবোই। হারামি একটা। হঠাৎ আমার শিফার দিকে চোখ পড়লো, আমার দিকে তাকিয়েছে। আমি তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলাম। লিমন, এদিকে আয়। হ্যাঁ ভাবি, বলেন। ভালোই তো চলছে। কি বলছেন এসব? তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? সেফার তোর দিকে তাকা। এটা আমি কি করব? কোনো কিছু তো একটা আছে, দাঁড়া আমি এটা বের করে আনে। আপনার যা ইচ্ছে করেন, আমি গেলাম বলেই আলে আসলাম সেখান থেকে। বাইরে একটা ঘড়ির দোকানের দিকে গেলাম। এদিকে শিফা সেটা লক্ষ্য করলো। রুহি, আমার একটা ঘড়ি কিনতে হবে, আমি একটু ওই দিক থেকে আসছি। আচ্ছা যা, তাড়াতাড়ি আসবি। বলেই ঘড়ির দোকানের দিকে গেল। এদিকে আমি একটা ঘড়ি দেখছিলাম। ঘড়িটা নিতে পারো, ভালো লাগছে। আমি পিছন ফিরে ঘড়িটা রেখে যেই হাঁটতে যাব তখনই শিফা আমার হাত ধরে ফেললো। আপনি আমার হাত ধরতেছেন কেন? এমন করছো কেন তুমি? তুমি আমাকে সবকিছু থেকে ব্লক করে দিয়েছো কেন? সেটা এখন তো আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি আমাকে দূরে থাকতে বলেছেন, আমি দূরে থাকছি। এখন আপনি দূরে থাকলেই হয় বলে হাতটা জোর করে ছাড়িয়ে সেখান থেকে চলে আসলাম। ভাইয়াদের কাছে গিয়ে দাঁড়ালাম। অন্যদিকে শিফা অবাক চোখে তাকিয়েছে আমার দিকে। সে যেন আজ নতুন লিমনকে দেখছে। সে টের পাচ্ছে প্রিয় মানুষ কষ্ট দিলে কেমন লাগে। চোখের কোণে হালকা পানি মুছে নিল। তারপর ওখান থেকে দুইটা ঘড়ি কিনে আবার চলে আসলো রুহি ভাবিদের জন্য। অন্যদিকে আমি ভাবতেছি, শিফা নিজেই তো আমাকে ওর কাছে আসতে বারণ করেছিল, কিন্তু এখন আবার কেন ও এমন করছে? ওকে তো আমি অনেক ভালোবাসতাম, সেটা তো আমাকেও অপমান করে শেষ করে দিয়েছে। মানুষ ভালোবাসবে ঠিক আছে, কিন্তু ভালোবাসার মানুষটি যদি অন্য কারোর জন্য অনেক মানুষের সামনে যদি অপমান করে, তাহলে সেটা খুবই কষ্টের বিষয়। লেমন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? চল, এবার হাবিবের জন্য কেনাকাটা করতে হবে। না কিছু না, চলো। ভাই আর ভাবিরা সামনে হাঁটছে, আমি পিছনে হাঁটছি। লিমন, এবার সব ছেলেদের শপিং হবে, পিছনে দাঁড়িয়ে না থেকে তোর যা লাগবে পছন্দ কর। আম্মু, এখন আমার প্রয়োজন নেই, আমার যা লাগবে তা আমি একা করে নেব। হবে না, আপনাকে এখনই আমাদের সাথে করতে হবে ভাইয়া। করে নে এখন। বউ বলতেছে দেখে এখনই করতে হবে, তাই না? একদম বাড়াবাড়ি করবি না, তোর জ্বালায় একটু কথা বলতে পারি না, কোনো না কোনো ভাবে বাস দিবি। ভাইয়ার কথা শুনে সবাই হাসতেছে। আচ্ছা ভাইয়া, তোমরা তোমাদেরটা খোঁজো, আমি আমার জন্য একটা পাঞ্জাবি আনতে যাচ্ছি পাশে। ভাইয়া তাহলে শিপাকে নিয়ে যান, ও একজনের জন্য একটা পাঞ্জাবি নেবে। আরে ভাবি, সে তার মতো বেশি করে নিক। লিমন, এটা কেমন কথা? যা চুপচাপ শিফাকে নিয়ে পাঞ্জাবি কিনতে যা। আচ্ছা চলুন। আমি শিফাকে উদ্দেশ্য করে। শিফা উঠে এসে আমার সামনে দাঁড়ালো। চলুন। তারপর আমি আর শিফা পাঞ্জাবির স্টলে গেলাম। আমি আমার মতো পাঞ্জাবি খুঁজতে লাগলাম, শিফাও খুঁজতে লাগলো। একটা আকাশ নীল রঙের পাঞ্জাবি এনে শিফা আমার সামনে দাঁড়ালো। একটু দাঁড়াও তো। কেন?
চুপচাপ কোনো কথা না বলে দাঁড়াও। আমি দাঁড়াতে চাইলাম না, বাট জোর করে আমাকে দাঁড় করিয়ে পাঞ্জাবি মাপ দিল। এটাতে তোমাকে খুব মানাবে, তুমি এটা নাও। আমি আপনার কথাই নিব কেন? সেটা তুমি ভালো করে জানো। ন্যাকামো না করে এখান থেকে দূরে যান। না গেলে কি করবে? মারবে? তুমি মারতেই পারো আমাকে। আমি মেয়েদের যথাযথ সম্মান করি, আপনি জানেন, সো আপনি চলে যান। আরে তুমি তো তোমার বউকেই মারতেই পারো। সরি, সেদিন কি থেকে কি হয়ে গেল আমি নিজেও বুঝিনি। আরে কি করছেন আপনি? বলছি না আমায় টাচ করবেন না। ধুর, আমি গেলাম বলেই যেই হাঁটতে যাব তখনই শিফা আমার হাত ধরে একদম আমার কাছে চলে আসলো। আমার সামনে দুটো মায়াবী চোখ আমার দিকে তাকিয়েছে। এত রাগ ভালো না, ভুল করেছি আমি, প্লিজ এমন করো না, খুব কষ্ট হয়। এখন কিন্তু খারাপ হচ্ছে। খারাপ কি করলাম? তুমি এমন করছো কেন? একটু ভালোবেসে কথা বলো প্লিজ। আমি কাউকে ভালোবাসি না, আমার ভিতর যে ভালোবাসা জন্মেছিল তার নেই বলেই ওর হাত ছাড়িয়ে চলে আসলাম। এই মেয়েটার সাথে থাকলেই আমি রাগ উঠাতে পারি না। ওর মায়াবী চাহনি আমার রাগ নিমিশেই শেষ করে দেয়। আস্তে আস্তে হেঁটে ভাইয়াদের কাছে গেলাম। একে তুই না পাঞ্জাবি আনতে গিয়েছিলি, সেটা কোথায়? আমি এখন কি উত্তর দেব বুঝতেছি না। এই তো ভাবি, বেআই মশাই এই পাঞ্জাবিটা পছন্দ করেছিল, ভুলে রেখে আসছে, আমি নিয়ে আসছি। আমি শিফার দিকে তাকিয়ে দেখি সেই পাঞ্জাবিটা যেটাও পছন্দ করেছিল। বাহ লিমন, তোর পছন্দ তো অনেক সুন্দর, পাঞ্জাবিটা অনেক ভালো হয়েছে। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। মেয়েটা আমাকে পাঞ্জাবিটা নিতে বাধ্য করেই ছাড়লো। শিফা আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আমি রাগি চোখে তাকালাম, সে উল্টো আমায় চোখ টিপ মারলো, যা দেখে রাগ আরো বেড়ে গেল। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করলাম। যত বেশি শিফার থেকে দূরে থাকতে চাই, ও আমার সাথে বেশি করে দুষ্টুমি করে। যাই হোক, শপিং শেষ করতে করতে দুপুর 3টা বেজে গেল। তাই সবাই রেস্টুরেন্টে খাওয়ার সিদ্ধান্ত নিলাম। সবাই মিলে রেস্টুরেন্টে ঢুকলাম। পাশাপাশি 2 টেবিলে সবাই বসলাম। এক টেবিলে আমি, বড় ভাবি, বড় ভাইয়া আর মেজো ভাইয়া, এবং অন্য টেবিলে আব্বু, আম্মু, রুহি ভাবি আর শিফা বসলো। তখনই ওয়েটার আসলো অর্ডার নিতে আমার কাছে। স্যার, মনে হচ্ছে আপনারা শপিং করেছেন আজকে। আপনার আর শিফা ম্যাডামের বিয়ে নাকি? ম্যাডামও তো আছেন এখানে। ওয়েটারের কথা শুনে আমার টেবিলের সবাই আমার দিকে তাকালো। আমি তো ভয়ে শেষ, আল্লাহ জানে কি হবে। সবার চোখ জোড়া আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকানো। আমি সবার চোখের দিকে অসহায় চোখে তাকাচ্ছি, কিন্তু কেউ আমার দিক থেকে চোখই নামাচ্ছে না। আসলে আমি আর শিফা যখন রিলেশনে ছিলাম তখন মাঝে মাঝে আমরা এখানে আসতাম কফি খেয়ে আড্ডা দিতে। শিফা তো ওয়েটারের কথা শুনে নড়ে চড়ে বসলো, কারণ ও আব্বু আম্মুর সাথে ছিল। বারবার আমার দিকে তাকাচ্ছে। এই আপনি কি বলছেন এসব? আমি ওয়েটারকে উদ্দেশ্য করে বলে চোখ গরম করে দিলাম। স্যার, শিফা আপু আর আপনি তো একদিন এসেছিলেন এখানে। ওরা কেন এসেছিল বলতে পারেন? আসলে তারা দুজন প্রথমে আলাদা এসেছিল, কিন্তু স্যার একটা অসহায় ছেলেকে খাওয়াতে এসেছিল। তাই শিফা ম্যাডাম স্যারের সাথে কথা বলেছিল। তাই আমি ভেবেছি তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। সরি, একটা মিস্টেক ছিল। আরে সমস্যা নেই, ভুল হতেই পারে। সবাই খাবার অর্ডার করো। তারপর খাবার অর্ডার করা হলো। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। মনে মনে ওয়েটারকে অনেক ধন্যবাদ দিলাম সব ম্যানেজ করার জন্য। তবে আমার টেবিলের লোকজনের দিকে তাকিয়ে দেখি তারা এখনো তাকিয়ে আছে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন তোমরা? ওয়েটার তো বললো মিস্টেক হয়েছে। এই দিকটা আমরা বাসায় গিয়ে দেখবো আজকে। লিমন, সবসময় সবার পিছনে লেগে থাকো, তাই না? এবার মজা বোঝাবো। আরে আমার কি দোষ? তুমি কি আমাদের বোকা পাইছো? আমরা সবাই বুঝি। আচ্ছা, যা পারার কইরো। কিছুক্ষণ ওয়েট করার পর খাবার আসলো। সবাই খাবার খেয়ে নিলাম। এরপর রুহি ও শিফা ভাবিকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবার আমার ও হাবিব ভাইয়ের উপর পড়লো। আম্মু, আমাদের বাসায় আসতে একটু দেরি হবে। কেন? কোথায় যাবি তোরা? লিমনের জন্য একটা বাইক কিনবো। আচ্ছা, তাড়াতাড়ি আসবি বাসায়। এদিকে ভাইয়ার কথা শুনে আমার মনটা খুশিতে নেচে উঠলো, কিন্তু কাউকে বুঝতে দিলাম না। অন্যদিকে শিফা আমার ইগনোর করা নিয়ে খুব কষ্ট পাচ্ছে। শিফা, তোর কি হয়েছে? সবসময় মন খারাপ করে থাকবি নাকি? কি করব বল, তোর লিমন ভাইয়া সব সময় আমাকে ইগনোর করে। দেখ, আমার দিকে একবার তাকায়ও না। আরে, তোর ওপর অনেক অভিমান জমে আছে, তোকে যেভাবেই হোক ওটা ভাঙাতে হবে। কিভাবে কি করবো? আমার সামনেই তো আসতে চায় না। আচ্ছা শোন,
আমরা এখন বাসায় না গিয়ে চল তোর দুলাভাই ও লিমন ভাইয়াকে নিয়ে ঘুরতে যাই। গুড আইডিয়া। তুই দুলাভাইকে বলে দেখে তারপর আজকে লিমনকে দেখাচ্ছি। যা করার সাবধানে করিস। অন্যদিকে আমরা সবাইকে বিদায় দিয়ে আমি গাড়িতে গিয়ে উঠলাম। ভাইয়া, রুহি, ভাবি ও শিফাকে নিয়ে গাড়িতে বসলো। যথারীতি ভাইয়া আর রুহি ভাবি পিছনে, শিফা সামনে এসে বসলো আমার পাশে। আমি গাড়ি স্টার্ট দিলাম। চলো আমরা কোথাও ঘুরতে যাই। চলো, হাতে সময় আছে, ঘুরে আসি কোথাও থেকে। এখন ঘুরতে যাওয়া লাগবে না, বিয়ের পর একসাথে ঘুরতে পারবেন অনেক। বেশি কথা না বলে চলো, তোমাদের ভার্সিটির পাশে লেকের ওখানে যাই। আরে কয়েকদিন পরেই তো বিয়ে, এখন তো না ঘুরলেও হবে। তাড়াতাড়ি তাদের দিয়ে এসে বাইক কিনতে যাব। তুমি বেশি কথা না বলে যেখানে যেতে বলেছি যাও, না হলে বাইক পাবে না। ধ্যাত, আচ্ছা চলো। আচ্ছা লিমন ভাইয়া, আমি আর আপনার ভাইয়া এখানে বসি, আপনি শিফাকে নিয়ে ওই পাশে আড্ডা দিন। থাক ভাবি, আমি একটু সামনে থেকে ঘুরে আসি, আপনারা এখানে থাকুন। আমি একটু সামনে যাব, সমস্যা নেই রুহি, তুই আর দুলাভাই আড্ডা দে। তারপর আমি চলে গেলাম সামনের একটা দোকানে। সেখান থেকে 3টা সিগারেট নিয়ে চলে গেলাম ভার্সিটির পুকুর পাড়ে। আমি একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলাম। অন্যদিকে শিফা আমার পিছু নিয়েছে, আমি কি করছি সেটা দেখার জন্য। যেই ও দেখলো আমি সিগারেট ধরিয়েছি, সাথে সাথে আমার সামনে চলে আসলো। আমার হাত থেকে সিগারেট নিয়ে ফেলে দিল। এতে আমার মাথাটা গরম হয়ে গেল। আমি যেই হাত উঠিয়ে মারতে যাব, অমনি শিফা চোখ ভয়ে বন্ধ করে ফেললো। ওর ভয় পাওয়া চেহারাটা দেখে আমি আর মারতে পারলাম না। আমি হাত উঠিয়ে মারছি না দেখে শিফা আস্তে আস্তে চোখ খুলছে। কি হলো, মারলে কেন আমায়? আমি কিছু বললাম না। কি হলো, মারো আমায়, তবুও তুমি সিগারেট খেতে পারবে না। আমি সিগারেট খেলে আপনার সমস্যা কি? আমার অনেক সমস্যা আছে, কারণ তোমার পুরো শরীরের উপর আমার অধিকার আছে। আপনি ভুল ভাবছেন, সেটা ছিল এক সময়, বাট এখন নেই। আমাকে আমার মতো থাকতে দিন। তুমি আমার ছেড়ে আমারই থাকবে। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো, তা না হলে তুমি আমায় মারলে কেন? আপনি জানেন আমি মেয়েদের সম্মান করি, তাই মারিনি। আর ভালোবাসা আপনাকে আমি আর ভালোবাসি না বলেই হেঁটে চলে আসতে যাব। তখনই আমার হাত ধরে ফেললো শিফা, তারপর একদম আমাকে ওর কাছে নিয়ে নিল। এত রাগ কেন তোমার? তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, আমায় ভালোবাসো না? আপনার দিকে তাকানোর কোনো ইচ্ছে নেই, আমার চোখের দিকে তো দূরের কথা। তুমি আমাকে এতটা ঘৃণা করো? আমি আর কিছু না বলে চলে আসলাম সেখান থেকে। আর ভালো লাগছে না আমার এখানে। সোজা ভাইয়াদের কাছে চলে আসলাম। দেখি তারা কথা বলতেছে। ভাইয়া, এখন চলো যাই, অনেক সময় হয়ে গেছে। আচ্ছা শিফা কোথায়? আমি জানি না, সে আমার সাথে ছিল না। আচ্ছা আমি ফোন করে আনতেছি। ওইদিকে শিফা আমার কথায় কষ্ট পেয়ে কান্না করে দিছে। ও একা একা পুকুর পাড়ে বসে কান্না করছিল, তখনই ওর ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে রুহি ভাবি কল দিছে। হ্যাঁ শিফা, কোথায় তুই? এই তো, এই পাশে পুকুর পাড়ে। আচ্ছা এখন চলে আয়, বাসায় যাব। আচ্ছা আসছি বলেই ফোন কেটে দিল। তারপর শিফা উঠে আমাদের এখানে চলে আসলো। যেই শিফা আমাদের কাছে আসলো, দেখি ওর চোখ লাল, বুঝে গেলাম কান্না করেছে। কিন্তু ও যেটা করেছে তার কাছে এটা কিছুই নয়। এ কি শিফা, তোর চোখ লাল কেন? আসলেই তো কি হয়েছে? চোখে পোকা পড়েছিল দুলাভাই, তাই এমন হয়েছে। ও, চোখে পানি দাও তাহলে। আরে সমস্যা নেই, বাসায় গেলেই ঠিক হয়ে যাবে। আরে চুপ থাকো। লিমন, যা গাড়ি থেকে পানির বোতল নিয়ে আয়। আমি গাড়ি থেকে পানির বোতল এনে শিফাকে দিলাম। তারপর শিফা চোখে পানি দিল। আমি ওর দিকে তাকিয়ে দেখি এখনো লাল অনেক। আচ্ছা এখন চলো সবাই। তারপর সবাইকে নিয়ে ভাবিদের বাসার সামনে চলে গেলাম। তারপর সব ব্যাগ নামিয়ে ভাবিকে বিদায় জানিয়ে চলে আসলাম। শিফার দিকে একবার তাকিয়েছিলাম, দেখি আমার দিকে অসহায় চাহনিতে তাকিয়েছে। আমি চলে আসলাম। আসলে ওর এভাবে তাকিয়ে থাকা দেখলে নিজেকে ঠিক রাখতে পারবো না। ভাইয়াকে গিয়ে বাইকের শোরুমে চলে গেলাম। সেখান থেকে ভাইয়া তার পছন্দ মতো ভালো একটা বাইক কিনে দিল। বাইকের নাম বললাম না, আপনারা যে কোনো একটা ধরে নিয়েন। তারপর ভাইয়া গাড়ি নিয়ে আর আমি বাইক নিয়ে বাসায় আসলাম। বাইক রেখে বাসায় ঢুকে সবার সাথে কথা বলে রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে নিচে আসলাম, দেখি বড় ভাবি, বড় ভাইয়া ও হাবিব ভাইয়া আড্ডা দিচ্ছে। আমিও সেখানে গেলাম। সবাই আমাকে খেয়াল করলো।
এখন তো অনেকে না জানিয়ে প্রেমও করে, আমরা শুধু জানি না। খোঁচাটা যে আমাকে মেরেছে এটা বুঝতে পারছি, কিন্তু আমি না বোঝার ভান করলাম। আজকাল আমাদের লাগে নাকি প্রেম করে, একটু বলোনি। ভাইয়া কি বলছে সব? যা বলার তো সত্যি বলেছে, আমি সবই জানি। আমাকে তোর ভাবি সবই বলেছে। আমার আর কিছু বলার রইল না, চুপ থাকলাম। তবে ওর পছন্দটা কিন্তু খুব ভালো। আরে ভাবি, ওর সাথে আগে সম্পর্ক ছিল, এখন নেই। চুপ কর তুই, মেয়েটা তোকে এখনো ভালোবাসে। কিন্তু আমি আর এসবে নেই। আর এই বিষয়ে যদি বাসায় বসে কেউ কোনো কথা বলো, আমি বিয়েতে থাকবো না বলে দিলাম। বলেই আমার রুমে চলে আসলাম। শুয়ে শুয়ে ফেসবুকিং করতে লাগলাম। ও এত রিয়েক্ট করলো কেন? আসলে তার সাথে ঘটা ঘটনাগুলো বললাম আমি। তাহলে একটু রাগ করা স্বাভাবিক লিমনের। কিন্তু মেয়েটা ওকে খুব ভালোবাসে, ওর ভুল ও বুঝতে পেরেছে। তাহলে এখন যা করার শিফাকেই করতে হবে, ও রাগ ভাঙাতে হবে যেভাবেই হোক। ওর যা রাগ শিফা পারবে কিনা সন্দেহ আছে। দেখি কি হয়। অন্যদিকে শিফা ও রুহি ভাবি সব জিনিসপত্র নিয়ে বাসায় ঢুকলো। সবাইকে দেখিয়ে রুমে গেল দুজনে। আজকে দিনটা ভালোই কাটলো। রুহি ভাবি কথার জবাব না পেয়ে শিফার দিকে তাকালো, দেখে মন খারাপ করে বসে আছে। কিরে, কি হয়েছে? মন খারাপ করে আছিস কেন? এমনি। আমার কলিজাটা তো আর এমনি এমনি মন খারাপ করবে না। কি হয়েছে আমাকে খুলে বল। ও আমাকে ঘৃণা করে, এখন আমার দিকে ফিরেও তাকায় না। আরে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। সে আশাতেই আছি। তোকে একটু কষ্ট সহ্য করতে হবে। যত কষ্টই হোক, আমি ওকে ছাড়া বাঁচবো না। তাহলে মনটা শক্ত করে লিমন ভাইয়ার পেছনে লেগে থাক। আর আমি তোর বিষয়ে তোর দুলাভাইকেও বলেছি, সেও হেল্প করবে এই বিষয়ে, সমস্যা নেই। শিফার মুখে হাসি ফুটলো। তুই পৃথিবীর সেরা বেস্ট ফ্রেন্ড আমার। শোন, বিয়ের পর তোর বিষয়টি দেখতে হবে। আচ্ছা, তোর বিয়েটা হোক আগে, তারপর তোর দেবরকে দেখাবো মজা। আরে লিমন ভাইয়াকে তুই কি করবি? আমাকে কষ্ট দেওয়ার স্বাদ উঠাবো। আচ্ছা দেখবানে। আচ্ছা রুহি, আমি এখন বাসায় যাই, সেই সকালে এসেছি, বাবা বকবে। আচ্ছা যা, আর সাবধানে যাস। তারপর শিফা বাসায় চলে গেল। এভাবে চলে গেল আরো 4টি দিন। শিফা নানাভাবে আমার সাথে যোগাযোগ করতে চেয়েছে, বাট আমি তেমন কোনো সুযোগই দেইনি। সেদিনের কাণ্ডটা আমার যখনই মনে পড়ে তখন মন ওর কথা ভাবতেও সায় দেয় না। আজকে ভাইয়ার গায়ে হলুদ। সন্ধ্যার সময় হলুদ নিয়ে ভাবির বাড়ি। আমি যেতে চেয়েছিলাম না, কিন্তু ভাইয়ার জন্য যেতে হলো। তাকে তো যেতে দিবে না সেখানে, তাই আমাকে নাকি ভাবি হলুদের জন্য কেমন সেজেছে সেই ছবি তুলে এনে দিতে হবে, তাই যেতে হচ্ছে। যদি না যাই তাহলে ভাইয়া মন খারাপ করবে। আমি চাই না বিয়ের মধ্যে ভাইয়ার মন খারাপ হোক। যাই হোক, আমরা হলুদ নিয়ে বের হলাম। এই হলুদ ভাবিকে লাগিয়ে নিয়ে এসে আবার ভাইয়াকে হলুদ লাগাতে হবে। আমি, বড় ভাইয়া, ভাবি, আমি এবং কয়েকজন কাজিন বের হলাম হলুদ নিয়ে ভাবিদের বাসায় যাওয়ার জন্য। যাই হোক, আমরা গাড়ি নিয়ে পৌঁছে গেলাম। আমরা যাওয়াতে কিছু লোকজন আমাদের গাড়ির সামনে আসলো। আমরা সবাই ভিতরে গেলাম। হঠাৎ আমার চোখ শিফার দিকে গেল। হলুদের শাড়িতে খুব সুন্দর লাগছিল। আমি চোখ ফেরাতে পারছি। এভাবে তাকিয়ে থাকিস না, নজর লেগে যাবে। ভাবির কথায় আমার হুঁশ ফিরল। কি বলছেন এসব? আমি সব দেখছি। ওর দিকে তাকিয়ে তো চোখের পলকও ফেলিস নাই। আরে কি যে বলেন না আপনি। আসুন, যা কাজ করতে এসেছি সেটা করতে হবে। চল রুহির কাছে যাই। আমরা রুহি ভাবির কাছে যাওয়ার জন্য স্টেজের দিকে হাঁটা শুরু করলাম। অন্যদিকে শিফা মনে মনে, ইস কি সুন্দর লাগছে ওকে, আমাকে ওর আশেপাশেই থাকতে হবে। তবে ও তো শুধু রাগ দেখায় আমায়। তবে আজ তো অনেক সুন্দরভাবে আমার দিকে তাকিয়েছিল, আমাকে এখনো ভালোবাসে, কিন্তু সেটা বুঝতেই দেয় না। এদিকে আমি রুহি ভাবির কাছে চলে আসলাম। তার কাছে এসে দাঁড়াতেই শিফাও সেখানে চলে আসলো। আমি ভাবির সিঙ্গেল কিছু পিক তুললাম। একটু পরে হলুদের অনুষ্ঠান শুরু হবে, তাই একটা সিগারেট খাওয়ার জন্য নিরিবিলি জায়গা পেলাম। একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলাম। আপনি খুব সুন্দরভাবে খেতে পারেন। কথাটি শুনে আমি অবাক হয়ে পিছনে ফিরলাম। হাই, আমি ঋতু, রুহি আপুর খালাতো বোন। ও আচ্ছা, তাই এখানে কি? কিছু না, বাট আপনার সাথে কথা বলতে এসেছি। দেখুন, আমি সব কথাবার্তা পছন্দ করি না। ভাব নিচ্ছে নিজ থেকে কথা বলছি বলে?
আমি কি কথা বলতে বলেছি আপনাকে? তখনই শিফা এসে পড়ল। ওই ঋতু, তুই এখানে কি করছিস? কিছু না, একটু কথা বলতেছি। শিফার রাগে চোখ বড় বড়, কথা বলে ভয় লাগছিল। এর আগে একটা মেয়ে আমার সাথে কথা বলতে এসেছিল। শিফা মেয়েটাকে চুল ধরে ইচ্ছে মতো থাপ্পড় দিয়েছিল। অনেক কষ্টে ওকে জড়িয়ে ধরে শান্ত করছিলাম। এখন তুই যা, লিমন আমার বয়ফ্রেন্ড, ওর সাথে তোর কথা বলতে হবে না। ঋতু আর কোনো কথা না বলে চলে গেল। তারপর শিফা এসেই আমার কলার ধরলো। তোর ওর সাথে এত কিসে কথা? আমি ওর সাথে কথা ইচ্ছে করে বলিনি, ও এসেই ফালতু বকবক করছিল। তুই ওকে আমার কথা বলে চলে যেতে বলতে পারলি না? বললি না কেন? হ্যাঁ, এখন কি ক্যারেক্টার পাল্টে গেছে নাকি? মেয়েদের দেখলেই কথা বলতে ইচ্ছে করে, তাই না? শিফার কথা শুনে আমার মেজাজ গরম হয়ে গেল। কলার ছাড়িয়ে ঠাস করে গালে একটা থাপ্পড় দিলাম। এই প্রথম আমি শিফার গায়ে হাত দিলাম। শিফা গালে হাত দিয়ে ছলছল চোখে আমার দিকে তাকিয়েছে। কি শুরু করেছেন আপনি? সেদিন অপমান করেছেন, আমি মাথা নিচু করে চলে এসেছি, কিন্তু আজ আপনি আমার ক্যারেক্টার নিয়ে বললেন। আপনি জানেন আমি মেয়েদের সম্মান করি, যতটা সম্ভব তাদের থেকে দূরে থাকি। সবাই জানে আমার ব্যাপারে। আপনাকে আমি কখনো ক্ষমা করব না বলেই চলে আসলাম সেখান থেকে। ধৈর্যের একটা লিমিট আছে, সব সময় সবকিছু ছাড় দেওয়া যায় না। চলে আসলাম অনুষ্ঠানে। শিফা সেখান থেকে কান্না করতে করতে বাসায় চলে গেল। বাসায় গিয়ে নিজেই নিজের চুল ছিঁড়তে চাইছে। ভাবছে বারবার ভুল করে যার জন্য লিমন আমার থেকে দূরে সরে যাচ্ছে। লিমন তো মেয়েদের সাথে কখনোই ইচ্ছে করে কথা বলেনি, আমার এত রাগ কেন? ওইদিকে আমরা হলুদের অনুষ্ঠানের কাজ সেরে বাসায় এসে ভাইয়ার হলুদের অনুষ্ঠান শেষ করলাম। এদিকে রুহি ভাবি হলুদের অনুষ্ঠানে শিফাকে না পেয়ে কল দিয়ে যাচ্ছে বারবার, কিন্তু ফোন ধরছে না শিফা। শেষ পর্যন্ত শিফার আম্মুকে ফোন দিল। হ্যাঁ রুহি বল। আন্টি, শিফা কি বাসায় গিয়েছে? ও তো চলে আসছে। আচ্ছা আন্টি, ওকে ফোনটা দিন তো, আমার ফোন ধরছে না। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। শিফার আম্মু শিফার রুমের সামনে গিয়ে দেখে দরজা লাগানো। নক দেওয়ার পর শিফা দরজা খুলল। কি হয়েছে, তুই রুহির ফোন ধরছিস না কেন? আম্মু, ফোনটা সাইলেন্ট ছিল। আচ্ছা এই নে, কথা বল। ফোনটা রুমে দিয়ে আসিস, আমার কাজ আছে। তারপর শিফা আচ্ছা বলে ফোন হাতে নিয়ে কানের কাছে ধরল। এ বান্দরনি, তুই কোথায় ছিলি আমার হলুদে? সরি, মনটা খারাপ হয়ে গিয়েছিল, তাই চলে এসে। কিছু মনে করিস না রে, কালকে সকালে ঠিক সময় চলে আসবো। কেন, কিসের জন্য মন খারাপ তোর? লিমন ভাইয়ের সাথে আবার কিছু হয়নি তো? আসলে আমার সাথে ঘটা সব ঘটনা খুলে বললাম। শাকচুনি, সবসময় ঝামেলা করিস তুই। কি বলবো বল, তুই তো জানিস ওর পাশে আমি কোনো মেয়েকে সহ্য করতে পারি না। আচ্ছা আমি সব দেখবো, টেনশন করিস না। কালকে অনেক কাজ, তোর সময় মতো চলে আসিস। তারপর দুজনে আরো কিছুক্ষণ কথা বলে ফোন রাখলো। বিয়ের দিন সকালবেলা। বাড়িতে অনেক মেহমান, বাসায় তেমন কাজ নেই, সব আগেই গুছিয়ে নিয়েছি। বন্ধুরা আগে থেকে আমাদের বাসায়। দুপুর 12টার সময় ভাবিদের বাসায় যাব। টুকটাক সব গুছিয়ে নিয়েছি। হঠাৎ আমার চাচাতো বোন অধরা সামনে আসলো। ও শিফার থেকে 1 বছরের ছোট। ভাইয়া, কি হয়েছে, মন খারাপ করে আছিস কেন তুই? সবাই আমাকে রেখে পার্লারে চলে গেছে না জানিয়ে। আরে আমার লক্ষ্মী বোনটা এমনিতেই সুন্দর, না সাজলেও হবে। তুমি আমাকে নিয়ে যাবে নাকি আমি কান্না শুরু করব? তোরা আমাকে শান্তি দিলি না। আচ্ছা তোকে কান্না করতে হবে না, আমাদের এখানে সবচেয়ে ভালো পার্লারে নিয়ে যাব তোকে। এই তো আমার বেস্ট ভাইয়া, আমি রেডি। তুমি রেডি হয়ে নিচে নামো। আচ্ছা যা, আমি আসতে আছি। অধরা নিচে গেল। আমি রেডি হয়ে বন্ধুদের আড্ডা দিতে বলে অধরাকে নিয়ে পার্লারের দিকে যেতে লাগলাম। অন্যদিকে শিফা সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে গেল রুহি ভাবির কাছে। গিয়েই রুহি ভাবির রুমে গেল। শিফাকে দেখে, আসিস তুই? আমি তো ভাবছি আসবি না। শিফা গিয়ে রুহি ভাবিকে জড়িয়ে ধরলো। আমার বেস্টুর বিয়ে আর আমি থাকবো না, তা হয় নাকি? আসে বেস্টু দেখাতে, তাহলে কালকে চলে যেতি না? আমি খুব দুঃখিত রে। হয়েছে, থাক, বাদ দে। এখন চল, পার্লারে যেতে হবে। তোরও তো সাজতে হবে, তাই না? আরে না, আমার পার্লারে সাজতে হবে না, আমি হালকা মেকআপ করলেই হয়ে যাবে। তবে তোকে খুব সুন্দর করে বধূ সাজতে হবে, যাতে দুলাভাই চোখ সরাতে না পারে। যা শয়তানি। তারপর রুহি ভাবিরা পার্লারে যেতে লাগলো। এদিকে আমি অধরাকে নিয়ে পার্লারের সামনে গিয়ে নামলাম। তখনই
আরো একটা গাড়ি পার্লারের সামনে থামলো। গাড়ি থেকে রুহি ভাবি ও শিফা সহ আরো কয়েকজন মেয়ে বের হলো। রুহি ভাবি ও শিফা আমাকে দেখলো। শিফা অধরার দিকে তাকিয়েছে, আবার আমার দিকেও তাকায়। আরে লিমন ভাইয়া, আপনি পার্লারের সামনে কি করেন? আসলে ওর জন্য এখানে আসতে হলো। আমার চাচাতো বোন অধরা, ওকে ফেলে সবাই পার্লারে চলে গেছে, তাই আমার কাছে সে কান্না করা ধরছিল, তাই নিয়ে আসতে হলো। ও আচ্ছা, তা অধরা তুমি আমার সাথে চলো। অধরা যা, ভাবি ওকে আগে ছেড়ে দিয়েন, আমি বাইরে অপেক্ষা করবো তো। যাবো, বাট কে এসে? আরে বোকা, তার সাথে হাবিব ভাইয়ের বিয়ে হবে। আরে ভাইয়া, আগে বলবে না? চলেন ভাবি। চলো। ভাবি ওকে একটু আগে ছাড়িয়েন, বাসা অনেক কাজ আছে, আমি বাইরে অপেক্ষা করতেছি। আচ্ছা ভাইয়া, আমি ওকে আগেই পাঠাবো। তারপর রুহি ভাবি, অধরা ও তার সাথে যারা এসেছিল সবাইকে নিয়ে পার্লারের ভিতরে গেল, কিন্তু শুধু শিফা ছাড়া। আমি ওকে না দেখার ভান করে একটা দোকানে গেলাম, ও আমার পিছে নিল। আমি একটা সিগারেট কিনে ধরিয়ে টানতে লাগলাম। শিফা আমার সামনে এসে দাঁড়ালো। আমি সিগারেট সাবধানে ধরে টানতে লাগলাম, কারণ শিফা অনেক সিগারেট নষ্ট করেছে আর নষ্ট করতে দিতে চায় না। ও যে কোনো সময় ফেলে দিতে পারে, কিন্তু ও আমাকে অবাক করে দিয়ে দোকানদারকে বলতে শুরু করলো, কাকা একটা সিগারেট দিন তো। কি সিগারেট দিব? ওই যে ছেলেটা, ও কি সিগারেট খাচ্ছে, ওই সিগারেটটাই দিন। তারপর দোকানদার আমি যে সিগারেট খাই ওইটার একটা শিফার হাতে দিল। আমি ওর কাণ্ড দেখে ভাবছি, এই মেয়ের মাথায় কি চলছে আল্লাহ জানে। যাই হোক, শিফা সিগারেট হাতে নিয়ে আমার সামনে আসলো। আমি দেখেও না দেখার ভান করে সিগারেট টানতে লাগলাম। লাইটারটা দাও তো। নিশ্চুপ সিগারেট টানতে লাগলাম। আমার মুখটা ওর দিকে ঘুরালো। আমি তোমাকে বলেছি লাইটারটা দাও। আমার কাছে লাইটার নেই। শিফা আবার জোর করে আমার প্যান্টের পকেট থেকে লাইটারটা বের করে নিল। আপনি লাইটার দিয়ে কি করবেন? লাইটারটা দিন। শিফা আমার কথার কোনো উত্তর না দিয়ে আমাকে অবাক করে দিল, কারণ ও সিগারেটটা মুখে নিয়ে লাইটার দিয়ে সিগারেটটা ধরালো, হালকা কেশে উঠল, কিন্তু আবার আমার চোখের দিকে সিগারেট মুখে নিয়ে জোরে টান দিল। এবার শিফা জোরে জোরে কাশতে মাথা ও নাক চেপে ধরছে। ওর অবস্থা দেখে আমি ওর মাথায় হাত দিলাম। ওর চোখের দিকে তাকিয়ে দেখি হালকা লাল চোখের কোণে পানি। আমি ওকে ধরে বসালাম, তারপর পানি খাইয়ে দিলাম। প্রথমে খেতে চেয়েছিল না, পরে আমার চোখের দিকে তাকিয়ে খেয়ে নিল। যে যেটা না পারে তার সেটা না খাওয়াই ভালো। তুমি খাও কেন? হ্যাঁ, কেন ঠোঁটটা কালো করছো? কেন ওই চোখ সাময়িক সময়ের জন্য লাল করো? আমার যাই হোক, সেটা আপনার না দেখলেও চলবে। আপনি নিজের ভালো নিজে বুঝে নিন। আমার সবটুকু ভালোই তো তুমি। তুমি কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? দেখুন, আমি আপনার লাইফে তেমন কেউ না যার জন্য কষ্ট পেতে হবে। কেন, আপনার সেই বন্ধু কোথায় যার জন্য আমাকে মেরেছিলেন? আপনি তার কাছে যান, আপনি হ্যাপি থাকবেন। কথাটা বলেই সেখান থেকে পার্লারের সামনে চলে আসলাম। শিফা চলে আসলো সেখানে, এসে আমার হাত ধরলো। আমার হাত ধরছেন কেন? ছাড়ুন। চুপচাপ যেভাবে আছি সেভাবেই থাকো, না হলে আমি এখানে চিৎকার দিয়ে বলবো তুমি আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছো। এটা করে কি হবে আপনার? শিফা এবার আমার মাথা টেনে ধরেই ওর ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। আমি যেন কারেন্টের শক খেলাম। আমি অনেক কষ্টে ছাড়ালাম। এবার থেকে তুমি করে কথা বলবা, আর তা না হলে না যেখানে সেখানে এটা হবে তোমার সাথে। আপনি কেন? আমাকে থামিয়ে দিল। তুমি করে কথা বলো, না হলে এখানে আজকে আরো অনেক কিছু হবে। এমনটা করে কোনো লাভ হবে না। সেটা আমি বুঝে নিব। এখন এইভাবে দাঁড়িয়ে থাকো, কতদিন তোমার হাতটা ধরি না। তুমি খুব খারাপ হয়ে গেছো, এমনটা আশা করিনি। তুমি আমাকে যা ইচ্ছে বলো, আমি আর তোমাকে ছাড়ছি না। আর আমি তোমাকে ভালোবাসি, অন্য কাউকে তো কিছু করিনি। যাকে করেছি সে আমার ভালোবাসা, তাকে ছাড়া আমার বেঁচে থাকার দায়। সে না থাকলে আমি এক অনুভূতিহীন প্রাণী। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। ওর ভালোবাসতে গেলেই সেদিনের কথাটা মনে পড়ে। তখনই অধরা বের হলো। এ কি ভাইয়া, তুমি তার হাত ধরে আছো কেন? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আমি তোমার ভাইয়ের হবু বউ। তা ঠিক বুঝলাম না, কিন্তু তোমার লিপস্টিক ভাইয়ার ঠোঁটে কেন? আমি তাড়াতাড়ি আমার হাত দিয়ে মুখ মুছে ফেললাম। তোমার ভাইয়া আমার সাথে রাগ করে আছে, তাই মিষ্টি দিয়েছি একটা। ও আচ্ছা, আমি তো জানতাম ভাইয়া শিফা নামের কাউকে ভালোবাসতো, কিন্তু তুমি তো রুহি ভাবির বান্ধবী। আমি শিফা, আর আমি তোমার রুহি ভাবির বান্ধবী।
ও তাহলে এই ব্যাপার, তোমাদের কেমিস্ট্রি তো ভালোই চলতেছে তাহলে। ওই চুপ কর তুই, তোকে এখানে না আনাই ভালো ছিল। আগেই ভালো দেখাচ্ছিল, এখন পেতনি সাজছিস। তোমার বউ পেতনি, সরি। শিফা ভাবি তো খুব মিষ্টি। থ্যাংক ইউ, কিন্তু তোমার ভাই এখন আমার দিকে তাকাই না। ওই চল তুই, বলেই অধরার হাত ধরে গাড়ির কাছে নিয়ে আসলাম। ভাবি বিয়েতে গিয়ে কথা হবে, তুমি খুব সুইট। তারপর ওকে গাড়িতে উঠিয়ে বাসায় চলে আসলাম। তারপর অধরাকে গাড়িতে উঠিয়ে বাসায় চলে আসলাম। ভাইয়াকে রেডি করানো হচ্ছে, একটু পরেই বের হব রুহি ভাবিদের বাসার উদ্দেশ্যে। অন্যদিকে শিফারাও সেজে বাসায় চলে গেল। যাই হোক, ভাইয়াকে রেডি করিয়ে নিয়ে আমরা বের হলাম। আমরা 3 ভাই একই গাড়িতে বসে আছি। আর কি করতে করতে আমরা রুহি ভাবিদের বাসার সামনে চলে আসলাম। ওখানে গেটে দাঁড়িয়ে আছে অনেক সুন্দরী রমণী, শিফা আর ঋতু আছে। আমি শিফার দিকে তাকিয়ে দেখি খুব সুন্দর করে সেজেছে, হালকা মেকআপ করে। হঠাৎ শিফা আমার দিকে তাকালো, আমি চোখ নামিয়ে ফেললাম। আচ্ছা, এখানে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? এখানে এখন 10,000 টাকা দিন দুলাভাই, দিয়ে ফিতা কেটে ভিতরে ঢুকতে হবে। ভাইয়ার বউ ভাইয়া নিবে, এতে গেটে কেন টাকা দিবে? টাকা না দিলে ভেতরেও যেতে পারবেন না, আর আপনার ভাই বউ নিতে পারবে না। আচ্ছা ভাইয়া চলো, তোমার বিয়ে করতে হবে না। দুলা ভাই 10,000 টাকার জন্য কি বউ রেখে চলে যেতে চাইছেন নাকি? এইটা যদি রুহি শুনে না, কি অবস্থা হবে ভেবেছেন? আরে আমি বলছি নাকি যে আমি বিয়ে না করে যাব? তাহলে টাকা দিয়ে প্রবেশ করুন। ভাই আমার টাকাটা দিয়ে দে, না হলে তোর ভাবি আস্ত রাখবে না আমায়। ওইদিকে সবাই হাসতেছে ভাইয়ার কথা শুনে। আমি বড় ভাইয়াকে ইঙ্গিত করলাম, ভাইয়া টাকাটা দিয়ে দিল। ভাইয়া তুমি ভাবিকে এত ভয় পাও? চুপ থাক, তুই সময় হলে তুই বুঝবি। আচ্ছা দেখা যাবে, এখন ফিতা কাটো। তারপর ভাইয়ার হাতে কেচি দিল এবং ভাইয়া ফিতা কাটলো। আমরা সবাই ভিতরে প্রবেশ করলাম। ভাইয়াকে স্টেজে নিয়ে বসানো হলো, আমাদের সবাই এক জায়গায় বসানো হলো। শিফা আর ঋতু আমাদের সবার জন্য শরবত আর মিষ্টি নিয়ে আসলো। শিফা 1 গ্লাস শরবত নিয়ে আমার সামনে আসলো। এই নিন বেয়াই সাহেব, আপনার শরবত। সরি, আমি শরবত খাই না। শিফা গিয়ে একটা চামচে করে মিষ্টি আনলো। অধরা শিফার কাণ্ড দেখে হাসতেছে। বেয়াই সাহেব তো খান না, এই নিন মিষ্টি, আমি খাইয়ে দিচ্ছি। আমাকে দিন, আমি খেয়ে নিচ্ছি। কিন্তু শিফা কোনো কথা না শুনে আমাকে জোর করে মিষ্টি খাইয়ে দিল। আমি কোনো মতে মিষ্টিটা খেয়ে শিফার দিকে রাগি চোখে তাকালাম, কিন্তু সে আমার দিকে তাকিয়ে হাসতেছে। যাই হোক, সবাইকে শরবত ও মিষ্টি খাওয়ানোর পর্ব শেষ হলো। তারপর যে যার মতো বিয়ে বাড়ি ঘুরতে লাগলাম। আমিও দাঁড়িয়ে হাঁটতে লাগলাম। হঠাৎ শিফা হাত ধরে টানতে টানতে আমাকে একটা নিরিবিলি স্থানে নিয়ে আসলো। এ কি, তুমি আমাকে এখানে আনলে কেন? আরে বেয়াই সাহেব, তোমার সাথে একটু আলাদা আড্ডা দিব, তাই এখানে আনলাম। কিন্তু আমি আড্ডা দিতে ইচ্ছুক নই। আজ তোমার জন্য সাজলাম। তুমি একটু আমার দিকে তাকাচ্ছ না কেন? তাকাচ্ছ না আমার দিকে? তোমাকে দেখার ইচ্ছে আমার আগেই শেষ হয়ে গেছে। বললেই হলো নাকি? আমি তোমার চোখের মনি হয়ে থাকবো। আমি একটা তাচ্ছিলের হাসি দিলাম। একদম এভাবে হাসবে না, কেন এমন করছো? হঠাৎ করে আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনটা হাতে নিয়ে শিফাকে একটু ওয়েট বলে দূরে গেলাম। কথা বলতে তখনই শিহাব চলে আসলো আমাদের ওখানে। আরে শিফা, তুমি এখানে? তোমাকে খুঁজতে খুঁজতে আমি তো শেষ। শিফা আমার দিকে তাকাচ্ছে। কেন? তুমি আমাকে কেন খুঁজছো? আরে বাবা, কতদিন তোমার সাথে যোগাযোগ নেই, তাই চলে আসলাম বিয়েতে তোমার সাথে দেখা করার জন্য। ও আচ্ছা, এখন শরীর ভালো আছে তোমার? আমার কথা বলার শেষে ওখানে এসে দেখি শিফা সাহেবের সাথে কথা বলতেছে। আমার একটু রাগ উঠলো, কিন্তু আমি রাগ দমিয়ে নিলাম। শিফা যখন এত কিছুর পরেও শিহাবের সাথে যোগাযোগ রেখেছে, তাহলে আর শিহাবের উপর রাগ করে কি লাভ? ভাবলাম সেদিন শিহাবকে মারা উচিত হয়নি, তাই ওর সাথে ব্যাপারটা মিটমাট করে নি, তাই ওদের সামনে আসলাম। আমার শরীর ভালো। বাই দ্য ওয়ে, তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে। ধন্যবাদ বলেই পাশে তাকালো। তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। শিহাবও তাকালো আমার দিকে। শিহাব একটু ভয় পেয়েছে আমাকে দেখে। যতই হোক, সেদিন এর মারের কথা তো আর ভুলতে পারবে না। আরে শিহাব, কেমন আছো তুমি? জি ভাইয়া, ভালো। আপনি? আমিও ভালো। এভাবে কথা বলছো কেন তুমি? ভয় পেও না, আর তোমাকে মারবে না কেউ। আর সেদিনের কথা ভুলে যাও।
ওটা মিস্টেক ছিল। আচ্ছা ভাইয়া। তোমাকে বিয়েতে ইনভাইট করেছিল কে? এই তো ভাইয়া, শিফা আর রুহি দুজনেই করেছে। আমি শিফার দিকে তাকালাম। শিফা মাথা নিচু করলো। আমি আর ওর দিকে তাকালাম না। আচ্ছা শিহাব, তোমরা আড্ডা দাও, আমার একটু কাজ আছে বলেই চলে আসলাম সেখান থেকে। তুমি এটা কি করলে? কেন? আমি কি করেছি? তুমি এখানে এসে আমার কাছে আসলে কেন? যাও বিয়ে বাড়ি ঘুরো, আমারও কাজ আছে। আমি বিয়ে বাড়ি ঘুরছিলাম মন খারাপ করে, কারণ আজ শিফার ব্যাপারে খুব খারাপ লাগলো। ও এত কিছু হয়ে যাওয়ার পরেও কিভাবে শিহাবের সাথে যোগাযোগ রাখলো। হঠাৎ করে ঋতু সামনে পড়লো। এই যে আপনাকে এতক্ষণ ধরে খুঁজতেছি, পাচ্ছি না। আমি কথা শুনেও না শোনার ভান করে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু ঋতু দৌড়ে গিয়ে সামনে দাঁড়ালো। আপনাকে ডাকছি, শুনছেন না কেন? দেখুন, আমি মেয়েদের সাথে কথা বলি না, তাই দূরত্ব বজায় রাখুন। এত ভাব ভালো না মিস্টার, সবার সাথে কথা না বলেও আমার সাথে বলতে হবে। আমি চোখ গরম করে মেয়েটার দিকে তাকলাম, কিন্তু ও আমার রাগ দেখে হাসছে। আমি হেঁটে চলে যাচ্ছিলাম পাশ কাটিয়ে, কিন্তু এবার হাত ধরে থামালো। অন্যদিকে শিফা আমাকে খুঁজতে খুঁজতে হঠাৎ পেল ঋতু আমার হাত ধরছে। শিফার অনেক রাগ উঠে গেল, তাই দৌড়ে চলে আসলো আমার দিকে, এসে হাতটা ছাড়িয়ে নিল। এই, তোকে বলেছি না লিমন আমার বয়ফ্রেন্ড, ওর ধরের কাছেও আসবি না। একদম রাগ দেখাবে না আমার সাথে আপু, আমি তোমাকে ভয় পাই না। আর লিমন ভাইয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই এখন। আর আমি জানি আমি লিমন ভাইয়াকে ভালোবাসি, তাই বাড়াবাড়ি করবে না। ঋতুর কথায় শিফা থমকে গেল। তুই লিমনকে ভালোবাসিস মানে? থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দিব, যা এখান থেকে, না হলে না এখন রুহিকে সব জানাবো। আপু এখন চলে যাচ্ছি, তবে আমি ভালোবাসি লিমন ভাইয়াকে, তাই তাকে আমি ছাড়ছি না। আমি এতক্ষণ ওদের কাণ্ড দেখছিলাম। ঝগড়া শেষ হওয়ার পর আমিও হাঁটা ধরছিলাম, তখনই শিফা আমার হাত ধরলো। তুই কোথায় যাচ্ছিস? তোর কোথাও যাওয়া লাগবে না, তোর উপর অনেকের নজর পড়েছে, তুই আমার সাথেই থাকবি। হাত ছাড়ো তুমি। না, ছাড়বো না। আমি মেয়েদের সম্মান করি, তুমি জানো। আমাকে রাগিও না, তুমি তোমার সম্মান বজায় রাখো। তোমার কাছে আমার কোনো সম্মান নেই, তুমি যা ইচ্ছে করো, বাট তোমাকে আমার সাথেই থাকতে হবে। আমি কিছু বলার আগেই আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে এক জায়গায় বসিয়ে দিল। শিফাও সেখানে বসলো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও আগের ঘটনার জন্য। তোমার উপর আমার কোনো রাগ নেই, সো এসব কথা না বলাই ভালো। শিফা আর কিছু বলতে যাবে তার আগেই ডাক দিল সবাইকে, এখন বিয়ে পড়ানো হবে। আমি উঠে চলে গেলাম। কিছুক্ষণের মধ্যেই বিয়ে সম্পন্ন হলো, তারপর খাবার খাওয়ানো হলো। এখন বাসায় যাওয়ার পালা। ভাবি কান্না করছে এবং ভাবির আব্বু আম্মুও। ভাবিকে বুঝিয়ে গাড়িতে বসানো। এর মধ্যে শিফা সব সময় আমার সাথে ছিল, একটুও চোখের আড়াল করেনি। যাই হোক, আমরা গাড়িতে করে বাসার দিকে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছলাম। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। বন্ধুদের বাসায় পাঠিয়ে দিলাম। ভাইয়া ভাবিকে রুমে পাঠানো হলো। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে শরীর ক্লান্ত থাকায় দিলাম ঘুম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। সবাই খাবার খেতে বসলাম। আজকে বউ ভাতের অনুষ্ঠান, সবাই একটু ভালোভাবে সবকিছু সামলে নিও। আচ্ছা আব্বু, আপনি টেনশন করবেন না, সকাল থেকে সবকিছুই ঠিকঠাক চলছে, বাকি যা আছে আমি আর লেমন সামলে নেব। আচ্ছা তাহলে আর আমার টেনশন রইল না। আব্বু, আপনি নিশ্চিন্তে থাকুন। তারপর সবাই খাবার খেয়ে যে যার কাজে লেগে পড়লাম। আমার বন্ধুরাও এসে আমার সাথে হেল্প করতেছে। দুপুরের দিকে আস্তে আস্তে সব করা কমপ্লিট হলো। আমার অবস্থা খারাপ, শরীর ঘেমে একাকার, তাই চলে গেলাম ফ্রেশ হতে। এসে দেখি রুহি ভাবির পরিবারের সবাই লোক চলে আসলো, সাথে শিফাও এসেছে। আমরা তাদের শরবত ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করলাম। আমি হেঁটে সবকিছু দেখতে লাগলাম ঠিক আছে কিনা। তখনই শিফা আমার হাত ধরে এক পাশে নিয়ে দাঁড় করালো। তুমি এত ব্যস্ত কেন? ভাইয়ের বিয়ে, সবকিছু তো দেখতেই হবে, তাই না? তাই বলে আমার সাথে কথাও বলবে না? দেখো, তোমাকে বলার মতো কিছু নেই, তুমি তোমার মতো থাকো। চুপ, এখানে এসে শান্ত আছি, ভেবো না পরে ছাড় পাবে। যতই হোক এটা আমার শ্বশুর বাড়ি হবে। স্বপ্ন দেখতে থাকো। স্বপ্ন হলেও এটা তুমিই দেখিয়েছো। সবকিছু সবসময় এক থাকতে পারে না। ওই চুপ। তখনই কোনে পক্ষের সবাইকে খাওয়ার জন্য ডাকা হলো। এখন চলে যাচ্ছি, কিন্তু পরে কথা হবে। আমি আর কিছু বললাম না, আবারও ঘুরে ঘুরে দেখতে লাগলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। যাই হোক, খাওয়ার পর্ব শেষ হলো। তারপর বিকেলবেলা
ভাইয়া ভাবিকে নিয়ে চলে গেল তাদের বাড়ি। আমারও সবকিছু গুছিয়ে নিলাম। রাত হয়ে গেল। তারপর সবাই একসাথে রাতের খাবার খেয়ে নিলাম। সবাই ক্লান্ত, তাই বন্ধুদের বাসায় পাঠিয়ে দিলাম। আমিও রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। পরিবারের সবার সাথে খাওয়া দাওয়া করে বের হলাম কলেজের উদ্দেশ্যে। যাওয়ার ইচ্ছে ছিল না, বাট বন্ধুরা বলল তাই চলে গেলাম। সবার উদ্দেশ্য আজকে কেউ ক্লাস করব না, কিছুক্ষণ কলেজে আড্ডা দিয়ে ঘুরতে যাব। তাই কলেজে বসে আড্ডা দিতেছি। অন্যদিকে শিফা আমার সাথে রাতে যোগাযোগ করতে পারেনি, তাই ভাবলো কলেজে গিয়ে আমার সাথে দেখা করবে। কিন্তু আবারও ভাবলো কালকেই ওর ভাইয়ের বিয়ে শেষ হলো, আজ কি কলেজে যাবে? এর থেকে ভালো হবে রুহির থেকে জেনে নেই। তাই রুহি ভাবিকে কল করলো। হ্যাঁ শিফা বল। আজকে কি তোর দেবর কলেজে গেছে? আরে আমি তো আমাদের বাসায়, জানবো কি করে? কোনোভাবে জেনে আমায় জানাতো একটু। আমি আজকে লিমনের সাথে দেখা করব। আচ্ছা ওয়েট কর, তোর দুলাভাইকে বলে ও কোথায় আছে জেনে তোকে জানাবো। তারপর রুহি ভাবি হাবিব ভাইয়ের কাছে সব খুলে বলে আমি কোথায় আছি জানতে চাই। হাবিব ভাইয়া বড় ভাইয়ের কাছে কল দিয়ে জেনে নেয় আমি কলেজে আসছি। তারপর রুহি ভাবি সেটা শিফাকে ফোন করে জানিয়ে দেয়। তাই শিফাও কলেজে চলে আসলো। এসে দেখে আমি আড্ডা দিতেছি, তাই আমার কাছে চলে আসলো। লিমন, তোমার সাথে আমার একটু কথা আছে। আমার তোমার সাথে বলার কিছু নেই, তুমি এখান থেকে যাও। লিমন প্লিজ একটু শোনো। আরে লিমন শুনে আয় কি বলে। কোনো প্রয়োজন নেই। আরে যা তুই দেখ কি বলে। ওদের বলায় আমি উঠলাম। তারপর শিফা ওদের থেকে একটু দূরে নিয়ে আসলো। কি বলার তাড়াতাড়ি বলো। লিমন এইভাবে বলছো কেন? তুমি তো এমন ছিলে না, প্লিজ আগের মতো হয়ে যাও। দেখো আমি তোমাকে প্যারা দিতে চাই না, তোমার ফ্রেন্ড দরকার, তুমি ফ্রেন্ড নিয়ে থাকো। লিমন আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শিহাবের সাথে শুধু বন্ধুত্ব করেছিলাম। যা ইচ্ছে করো, আমার তাতে কি। ওই অনেক হয়েছে, এবার চুপ থাক। এখন তুই বল আমাকে ব্লক করে কেন রেখেছিস? কেন সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিস? আমার ইচ্ছে তাই। তোর ইচ্ছে মানে? আমার দোষ বলে আমি ঠান্ডা মাথায় কথা বলছি, তাই যা ইচ্ছে তাই বলছিস। এখনই তোর ফোন বের কর, বের কর। কেন? আমি ফোন বের করতে পারবো না। শিফা জোর করে আমার পকেট থেকে ফোন বের করলো। আটকাতে পারলাম না আচমকা করায়। আরে ফোন নিলে কেন? চুপচাপ দাঁড়িয়ে থাকো, না হলে না খবর আছে। আমি চাইলেও যেন এই মেয়েটাকে কিছু করতে পারছি না, জানি না কেন এমন হয়। কিছুক্ষণ পর ফোনটা হাতে দিল। আর ব্লক দিবা না, দিলে খবর আছে। এমনটা করে কোনো লাভ হবে না। আমার কলারটা ধরে একেবারে কাছে টেনে নিল। কি হবে না হবে সেটা আমি বুঝবো, তোমার দেখতে হবে না। তুমি শুধু আমাকে দেখবে। মেয়ের কি অভাব পড়ছে নাকি? এখন কিন্তু বেশি করছিস তুই। বেশি কি করলাম? তোর জীবনে আমি ছাড়া কোনো মেয়ে আসবে না, বুঝেছিস তুই? চাইলেই অনেক আসবে, অ্যাটলিস্ট আপনার মতো অপমান করবে না। শিফা এবার আমাকে কাছে টেনে জোর করে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। আমি জোর করে ছাড়ালাম। এটা কি হলো? ভালোভাবে বলছিলাম কিন্তু শুনলি না তো। তোকে আমি যা ইচ্ছে তাই করব। হ্যাঁ মানছি আমি ভুল করে ফেলেছি, বাট আমার মতো আদরও তোকে কেউ করতে পারবে না। ধুর, এখানে আসায় আমার ভুল হয়েছে বলেই বন্ধুদের দিকে হাঁটা ধরলাম। যাও যাও তুমি, বাট ফোন দিলে ফোন ধরবা, না হলে খবর আছে। আমি আর কিছু বললাম না, বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে আসলাম। ভাই তোরা কি জন্য পাঠালি আমাকে? কেন, কি হয়েছে? খালি পেইন দেয়। যতই ওর থেকে দূরে থাকতে চাই ততই কাছে চলে আসে। আরে বোকা, ভাবি তোকে সত্যিই ভালোবাসে। তুই কি সেদিনের কথা ভুলে গেছিস? না ভুলিনি, বাট মনে হয় সে তার ভুল বুঝতে পেরেছে। ওইসব বাদ দে। তারপর আবার সবাই আড্ডা দিতে লাগলাম। অন্যদিকে শিফা অনেক খুশি, কারণ আজ সে লিমনের চোখে ভালোবাসা দেখেছে। আজও লিমন তার রাগ ভয় পায়, তাই সে খুশি মনে বাড়ি চলে গেল। এভাবে চলে গেল 3 দিন। হাবিব ভাইয়া ও রুহি ভাবি চলে এসেছে, আর শিফা তো খুব প্যারা দিচ্ছে, বাট আমি পাত্তা দেইনি। শুধু সেদিনের কথা মনে পড়ে। সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। অন্যদিকে শিফা আজকে কলেজের জন্য রেডি হচ্ছে, তখনই ওর ফোনে একটা কল আসলো। ফোনের দিকে তাকাতেই শিহাবের নামটা ভেসে উঠলো। ফোনটা রিসিভ করলো। হ্যাঁ শিহাব বলো। তুমি আজকে কলেজে আসবা? হুম। আচ্ছা আজকে তোমার সাথে আমার কথা আছে, চলে আসো।
আচ্ছা আসছি, বাট বেশিক্ষণ কথা বলতে পারবো না। আচ্ছা আসো তো আগে। তারপর শিফা ফোন কেটে দিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কলেজে পৌঁছে শিহাবকে দেখে শিহাবের কাছে গেল। কি জন্য ডেকেছো আমায়? আসলে আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো, আমি শোনার জন্যই তো এসেছি। তারপর শিহাব পেছন থেকে হাতে একটা গোলাপ নিয়ে শিফার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আসলে শিফা, আমি তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি। এদিকে আমি তখন আড্ডা দিচ্ছিলাম, তখনই লিমন দোস্ত দেখ, শিহাব শিফা ভাবিকে প্রপোজ করছে।